শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তার খুনের ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। বাড়ির কাছেই চন্দ্রনাথের গাড়ি আটকে পরপর গুলি চালানোর ঘটনা ঘটে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অনুমান করেছিলেন, উড়িয়ে দেননি যে এটা পরিকল্পিতভাবে খুনের ঘটনা। কোথাও গিয়ে ছক কষেই খুন শুভেন্দুর পিএকে, এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। এবং এই কথা কেন বলা হচ্ছে, অমিত রয়েছে আমার সঙ্গে, একটু ডিটেলে জানার চেষ্টা করি। অমিত, আমরা গতকালই দেখেছি যে শুভেন্দু অধিকারী এ কথা উড়িয়ে দেননি যে একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে, তিনি বারবার এই কথা বলেছেন। কেন মনে হচ্ছে যে ছক কষেই খুন করা হয়েছে তার পিএকে? দেখো, পরিকল্পনা করে এই যে খুনের ঘটনা ঘটেছে এটা কার্যত সুনিশ্চিত পুলিশ কর্তারা, কারণ যে গাড়িগুলো ইতিমধ্যেই এই খুনের কাজে ব্যবহার করা হয়েছে, যে 4 চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছে তার নাম্বার প্লেট যেটি এখানে ব্যবহার করা হয়েছে, আসল সেই নাম্বার প্লেটটি অ্যাকচুয়ালি ভুয়ো, বা সেটি যে নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে সেই নাম্বার প্লেটটির অরিজিনাল গাড়ি কিন্তু শিলিগুড়িতে রয়েছে এবং শিলিগুড়ি সেই গাড়ির মালিকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন পুলিশ কর্তারা। অন্যদিকে যে 4 চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির আসল মালিককে বা সেই গাড়িটির আসল রেজিস্ট্রেশন নাম্বার কি তা যাতে কোনোভাবেই পুলিশ বা তদন্তকারী অফিসাররা যাতে জানতে না পারেন, সেক্ষেত্রে চেসিস নাম্বার বিকৃত করে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই চেসিস নাম্বার দিয়েই কিন্তু গাড়ির আসল মালিক, গাড়ি কবে কেনা হয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন সমস্ত কিছু জানা যায়। সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন এবং গাড়ির অন্য দুটো জায়গাতে, যে জায়গাতে চেসিস নম্বরগুলি লেখা থাকে, সেগুলো পুরোপুরি বিকৃত করা হয়েছে, তা ঘষে দেওয়া হয়েছে, এমনকি ঝালাই করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। অন্যদিকে যে দুটি বাইক ব্যবহার করা হয়েছে সেই দুটি বাইকের নম্বর প্লেটও ভুয়ো বলে কিন্তু এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে। সেক্ষেত্রে 4 চাকার গাড়ির আসল মালিককে বা গাড়িটি কোথা থেকে রেজিস্ট্রেশন সেটি যাতে পুলিশ বা তদন্তকারী অফিসাররা জানতে না পারেন, সেক্ষেত্রে চেসিস কিন্তু বিকৃত করে দেওয়া হয়েছে। এটা কিন্তু পরিকল্পনারই সামিল কিন্তু বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে যেভাবে গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে বা যেভাবে চন্দ্রনাথের গাড়িকে আটকানো হয়, প্রথমে 4 চাকা গাড়িটি তার সামনে আড়াআড়ি ভাবে চলে আসে এবং তারপরে দুটো বাইক দুপাশ থেকে এসে একদম গাড়ির কাছে, মানে গাড়ির সামনের আসরে, ড্রাইভারের সামনে আসরে বাঁদিকে চন্দ্রনাথ বসেছিল, একদম গাড়ির কাছে পুরো বন্দুক বা রিভলভার লাগিয়ে গুলি চালানো হয়েছে। তা কিন্তু পরিকল্পনা মাফিক, কারণ যেভাবে কাঁচ তোলা ছিল বা কাঁচে পুরো একদম বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয় এবং তারপর যে হোল বা ফুটো যে ছিদ্র তৈরি হয় সেই ছিদ্র দিয়ে ক্রমাগত গুলি চালানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশের দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আজকে সকালে সিআইডি টিম তারা এসে পৌঁছেছে এবং জেলা পুলিশের সাথে সিআইডি টিমও কিন্তু এই মুহূর্তে এনকোয়ারি করছে বা তারা অনুসন্ধান করছে এই খুনের ঘটনার মোটিভ কি, হঠাৎ করে কেন চন্দ্রনাথকে টার্গেট করা হলো, বা চন্দ্রনাথকে টার্গেট করা সাথে সাথে যেভাবে খুন করা হয়েছে। আমি একবার ঘটনাস্থলের জায়গাটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এই যে যেখানে দেখো এখনো কাঁচের সমস্ত ভাঙা টুকরো এখনো সেখানে পড়ে রয়েছে, ঠিক এই জায়গাতেই প্রথমে একটি 4 চাকা গাড়ি এসে পুরো আড়াআড়ি করে দাঁড়িয়ে যায় চন্দ্রনাথের গাড়ির সামনে। তারপর দুটো বাইক এসে পাশাপাশি গাড়িটির দুপাশ দিয়ে দুটি বাইক গিয়ে থামে এবং চন্দ্রনাথ যেদিকে ছিল সেখান থেকে কিন্তু ক্রমাগত গুলি চালানো হয়েছে এবং তারপরেই তারা কিন্তু দুদিকে পালিয়ে গেছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে। সেক্ষেত্রে একটি বাইক সোজা ঘটনা ঘটানোর পরে একটি বাইক সোজা এই রাস্তা করে একটি বাইক সোজা বেরিয়ে যায়। অন্য বাইকটি ঠিক ঘটনাস্থলের উল্টো দিক, যেটা একদম মধ্যমগ্রাম মেন রোডের দিকে যেটা বেরোচ্ছে, এই রাস্তা ধরে কিন্তু আরেকটি বাইকটি বেরিয়ে যায়। মানে সমস্তটা রেকি করা এবং পরিকল্পনা করা, এমনকি চন্দ্রনাথ যেই সময় আসবে এই রাস্তা দিয়ে, গতকাল রাতে আমরা দেখেছিলাম ডিজি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং তিনিও বলেছিলেন যে কোথাও গিয়ে এই যে নাম্বার প্লেট সেটা ভুয়ো। যেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সবকিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি।
ডিজির বক্তব্য শুনলাম, আর তারই পাশাপাশি এই মুহূর্তে ঘটনাস্থলে সিআইডি টিমও রয়েছে। পাশাপাশি নজর রাখবো মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ খুনের ঘটনা এবং বাড়ির কাছেই একেবারে চন্দ্রনাথের গাড়ি আটকে পর পর গুলি চালানো হয়, গাড়ি করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা যারা ঘটনা একেবারে চোখের সামনে দেখেছেন তারা কি বলছেন দেখি। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা 2টো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে। রাতেই মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আত্মসহায়ক খুনে রাজনৈতিক যোগ ওড়াচ্ছেন না শুভেন্দু, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ, দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। খুন করে গাড়ি ছেড়ে বাইকে করে দুষ্কৃতীরা চম্পট দেয় এবং শুভেন্দু অধিকারী তিনি কোনোভাবেই উড়িয়ে দিচ্ছেন না, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের ঘটনায় অভিযোগ তিনি করছেন। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত খুন। আইন হাতে নেবেন না, শান্তি রক্ষার বার্তা শুভেন্দু অধিকারীর। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে যান সুকান্ত, অর্জুন, স্বপন, সজল, অগ্নিমিত্রারা। চন্দ্রনাথ রথ খুনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপি নেতাদের। बिना तृणमूल कांग्रेस का ये कोई कर ही नहीं सकता है। उसकी पर्सनल एनिमी है किससे बताइए? वो आदमी दिन भर शुभेंदु अधिकारी जी के लिए काम करता है। वो विधानसभा का उनका जो पीएसओ मिलता है उसका वो सरकारी आदमी है, जो पार्टी पॉलिटिक्स वाला आदमी नहीं था। वो बेचारा एक सीधा साधा शुभेंदु बाबू के साथ काम करता था। अब ये मैसेज दिया गया कि ब्रेन को मारो, जो लोग साथ में रह के काम करते हैं, मैनेज करते हैं, उसको मारो। चंद्रू जो हमारे विधानसभा में और हमारे एलओपी के सारे काम देखते थे, मिस्टर डिपेंडेबल जिसको बोलते हैं, और ए पॉलिटिकल कम्प्लीटली। वो निजाम पैलेस से आ रहे थे, करीब 10-15 को उनको 4 से 5 गोली मार दिया गया। अब इसका इन्वेस्टिगेशन होना है, सीसीटीवी कैमरा भी है, पुलिस को देखना है। ফিরলাম ব্রেকের পর, এবার নজর রাখবো পালা বদলের পরই ভাঙড়ে পঞ্চায়েত সমিতির অফিস পুনর্দখল আরাবুল ইসলামের। পুরনো অফিসের দখল নিয়েই শওকত মোল্লাকে নিশানা, তৃণমূল কর্মীদের আইএসএফ এ যোগের আবেদন। ভাঙড়ের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ 1.5 বছর ধরে ঢুকতে পারতেন না অফিসে। বুধবার সেখানেই ফের আরাবুল ইসলাম। প্রায় 1.5 বছর বাদে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পুরনো অফিসে 1.5 বছর আগেও পঞ্চায়েত সমিতির এই অফিসে বসতেন সভাপতি আরাবুল ইসলাম। তারপর অনেক জল গড়িয়েছে, ভাঙড়ে দাপট বাড়ে শওকত মোল্লার। দিন দিনই কোণঠাসা হয়েছেন আরাবুল।
ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে দেন, যোগ দেন আইএসএফ এ। ভোটে দাঁড়িয়েছিলেন ক্যানিং পূর্বে, হেরেছেন তৃণমূলের কাছে প্রায় 92,000 ভোটে। যদিও ভাঙড়ে জিতেছে তাঁরই দল আইএসএফ, তাই এখন বুক চিতিয়ে আইএসএফ নেতার পরিচয়ে পঞ্চায়েত সমিতির অফিসে আরাবুল ইসলাম। 2023 সালে তৃণমূলের টিকিটে ভাঙড়ের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের মামলায় 2023 সালেই জেল হয়। জেল থেকে ফিরলে সাসপেন্ড করে তৃণমূল। এলাকার ঢোকায় বিধিনিষেধ ছিল হাইকোর্টের। রাতারাতি দখল হয়ে যায় পঞ্চায়েত সমিতির অফিসের ঘর। তার জায়গায় কার্যকরী সভাপতি করা হয় সোনালী বাছারকে। ভোটের দিন ঘোষণার পরেই আইএসএফ এ যোগ দেন আরাবুল। ভোটে হারলেও ভাঙড়ের 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস পুনর্দখল আরাবুলের। আমরা ছিলাম তৃণমূল, এখন আইএসএফ। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে মুছে গেছে। যদি সহকারুল্লাহ এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। আমরা জানি যে গন্ডগোল আমরা চাই না। অন্যরা যারা তৃণমূলে আছে তারাও আগামী দিনে আমরা চাইবো সবাই আইএসএফ এর সাথে আমাদের সাথে হাত মিলিয়ে আগামী দিনে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করব। রাজ্য বিধানসভায় 0 থেকে 1 হয়েছে সিপিআইএম। ফল ঘোষণার একদিনের মধ্যে পুরনো অফিস পুনরুদ্ধার করল তারা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 13 বছর পর পার্টি অফিস ফিরে পেল সিপিআইএম। অভিযোগ তৃণমূল দখল করে নিয়েছিল, এবার তা উদ্ধার। কাছারি বাজার সংলগ্ন পুরনো এই পার্টি অফিসে আবার উড়ল লাল ঝান্ডা। 1983 সাল থেকে সিপিআইএম পার্টি অফিস ছিল না, তৃণমূল সরকার আসার পরে পার্টি অফিসটা আমাদের থেকে পুরো দখল করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। এখানকার সাধারণ মানুষদের নিয়ে সারা করে নিয়ে আমরা এই পার্টি অফিসটাকে পুনরুদ্ধার করি। ভোটের পর অশান্তির পাশাপাশি সৌজন্যও দেখা গিয়েছে। একাধিক জেলায় তৃণমূলের অফিসের তালা খুলে দিয়েছে বিজেপি। নিউজ 18 বাংলা।